হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত 2025 সালের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 223 নম্বর পৃষ্ঠা সংখ্যায় যে ভূগোলের প্রশ্ন আছে, সেই ভূগোলের প্রশ্নের সমস্ত উত্তর, ছোট থেকে বড়, ম্যাপ পয়েন্টিং সবই আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। কীভাবে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট কীভাবে হবে, সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। বেশ, তো দেখো এটা হচ্ছে পেজ নাম্বার 223, ঠিক আছে? 223 নাম্বার পেজ। ব্রাহ্মণগ্রাম স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়, জিওগ্রাফি। সময় হচ্ছে ফুল মার্কস হচ্ছে 90 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? তোমরা দেখো প্রশ্নের উত্তর দেওয়ার আগে টাইম ম্যানেজমেন্টটা একটু দেখে নিও, অর্থাৎ কোন প্রশ্ন কত নম্বরে দেওয়া থাকে, কতক্ষণ সময় লাগছে। একটা পেজ লেখার চেষ্টা করো, তাতে কী হবে, তোমাদের টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারবে, অর্থাৎ কোন প্রশ্নটা কত সময়ের মধ্যে শেষ করলে তোমরা ঠিক সময়ে পরীক্ষার উত্তরগুলো সঠিকভাবে শেষ করতে পারবে, সেটা একটা ধারণা কিন্তু তোমাদের জন্মাবে। তো দেখো প্রথমেই যেটা আছে সেটা ক বিভাগ। এখানে কিন্তু 14টা ছোট প্রশ্ন তোমাদের উত্তর দিতে হয়, এখানে কিন্তু কোনো অল্টারনেট থাকে না, ঠিক আছে? 14টার মধ্যে 14টাই কিন্তু তোমাদেরকে উত্তর দিতে হবে। দেখো প্রথমে যে প্রশ্নটি আছে, একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো, একটা অন্তর্জাত প্রক্রিয়া কোনগুলো বলো তো? এর মধ্যে দুটো প্রক্রিয়ায় ভাগ করা হয় ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে, একটা হচ্ছে অন্তর্জাত, একটা বহির্জাত। অন্তর্জাত মানে যেটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে কাজ করছে। তাহলে এখানে যতগুলো আছে দেখো, এর মধ্যে এই খ যেটা আছে, পাত সঞ্চালন, এটাই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তারপর আছে দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ পাহাড়গুলিকে কি বলে? দেখো এটাকে হবে ইনসেলবার্জ, ঠিক আছে, মরু ইয়েতে। তারপর দেখো বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, কোন স্তর? এটা হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার, এই স্তর থেকে কিন্তু তোমাদের প্রতিফলিত হয়। তারপর দেখো ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? ভারত মহাসাগরে মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হবে। তারপর দেখো শিব সমুদ্রম জলপ্রপাত যে নদীর উপরে অবস্থিত, কোন নদীর উপরে? কাবেরী নদীর উপরে। নেক্সট আছে দেখো, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটি হলো কি? মিস্ট্রাল, ঠিক আছে? দু রকমের বায়ু হয়, উষ্ণ এবং শীতল স্থানীয় বায়ু। বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কোনটি? এখানে দেখো কতগুলো আছে, 1R, 2R, 3R, 4R। এখন কিন্তু 4R, ঠিক আছে? পুরোনোতে কিন্তু 3R ছিল, এখন আর একটা তোমার ওই কী বলে এটাকে, রিফিউজটা নতুন যুক্ত হয়েছে, নিয়ে 4R। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো কোনটি? জাতীয় সড়ক হচ্ছে NH 44, যেটা উত্তর থেকে দক্ষিণকে যুক্ত করেছে। তারপরে দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে, আমরা প্রত্যেকে জানি এটা। তারপর হলো আখ একটি কী ফসল? রবি শস্য, খারিফ শস্য, জায়িদ শস্য আর পানীয় শস্য। খারিফ শস্য, এটা তোমার বর্ষাকালে চাষ হয়, ঠিক আছে? তারপর দেখো মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি। কটা হবে আনসার? তারপর দেখো চন্দন গাছ কি জাতীয় উদ্ভিদ? এখানে যতগুলো দেওয়া আছে এর মধ্যে ক্রান্তীয় পর্ণমোচী প্রকৃতির, এইটা চিরহরিৎ পর্ণমোচী, এই খটা হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? নেক্সট পেজে চলে এলাম, বলছে সংযোজন ভিত্তিক শিল্প হলো। তাহলে সংযোজন ভিত্তিক শিল্প নিচে যেগুলো আছে তার মধ্যে কোনটা হবে তোমার? মোটর গাড়ি নির্মাণ শিল্প। তাহলে মোটর গাড়ি নির্মাণ শিল্পটা হচ্ছে তোমার সংযোজক ভিত্তিক শিল্প, অর্থাৎ অনেকগুলো জিনিসকে সংযোজন করে, শুধুমাত্র একটা ফ্যাক্টরিতে সব নির্মাণ করা হয় না। তারপরে দেখো মিলিয়ন সিটে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাংশগত বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এইটা হবে লাস্টে যেটা আছে সেটা হবে অ্যান্সার। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ, খ বিভাগ। এখানে কিন্তু তোমাকে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, দেওয়া থাকে 7টারই উত্তর দিয়ে দিও, ঠিক আছে? তোমার যদি ভুল হয় তখন সেটা কিন্তু নাম্বারটা তুমি পেয়ে যাবে। তাহলে দেখো জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ দেখা যায়। হ্যাঁ, জলপ্রপাতের পাদদেশে দেখা যায় কি? জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ দেখা যায় না, তোমার এটা হবে অশুদ্ধ, ঠিক আছে? জলপ্রপাতের পাদদেশে যেটা দেখা যায়। তারপরে দেখো কি আছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ওজোন স্তরকে হ্যাঁ প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা ঠিক আছে। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, না, সর্বোচ্চ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। তারপর হচ্ছে একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো পারমাণবিক বিন্দু ক্ষেত্র থেকে নিষ্কাশিত দ্রব্যাদি। তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে, হ্যাঁ শুদ্ধ, এটা ঠিকই আছে। তারপরে দেখো পেট্রোরসায়ন শিল্পকে শিল্প দানব বলা হয়, হ্যাঁ শুদ্ধ। তারপর দেখো পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর হলো হলদিয়া। পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর হলো হলদিয়া, না। তারপরে দেখো উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল রঙের সাহায্যে দেখানো হয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে এত দূর পর্যন্ত হলো। এরপর দেখো শূন্যস্থান বসানো, এখানেও কিন্তু তোমার 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, দেওয়া থাকে 7টি।
তাহলে 1 নম্বর কি আছে, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে, মন্থকূপ। ঠিক আছে, উত্তর হবে তোমার মন্থকূপ। এরপরে দেখো, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, তাহলে অপসারণ ক্ষয়। অপসারণ ক্ষয় কার্যের ফলে কিন্তু মরুদ্যানের সৃষ্টি হয়। এরপরে কি আছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ এ অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত। হ্যাঁ, বেঙ্গালুরু হবে তোমার এখানে অ্যান্সার। নেক্সট কি আছে, বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যানিমোমিটার ইংরেজিতে হতে পারে, বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আছে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। তারপর আছে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, তাহলে জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত, পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। তারপরে হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস হলো CO2, কার্বন ডাই অক্সাইড হলো। তাহলে এটা তোমার এতদূর পর্যন্ত হয়ে গেল। এরপরে দেখো, একটি দুটি শব্দে উত্তর দাও, এটা তোমার 6টি করতে হয়, দেওয়া থাকে 8টি, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত একটি করে ছিল, তারপরে কিন্তু হয়েছে তোমার 2টি। প্রথমটাতে তো কোনো অপশানই ছিল না, আর খ বিভাগে তোমার একটা করে ছিল, আর এই এরপরে যে লাস্টে যেটা দেওয়া আছে এখানে 6টি করতে হবে, দেওয়া আছে 8টিরই উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে প্রথম দেখো কি আছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। তারপরে দেখো, ভারতের কোন রাজ্যে গঙ্গার নিম্ন গতি দেখা যায়, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটা হবে উত্তর। তারপরে দেখো, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ কোনটি, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ হচ্ছে পালঘাট, পয়াকার ল ঘয়াকার ট। তারপরে আছে একটি জাইদ শস্যের নাম লেখো, তরমুজ। জাইদ মানে হচ্ছে তোমার যেটা ওই রবি আর খারিফের মাঝে চাষ করা হয়, রবি শস্য শীতকাল, খারিফ শস্য বর্ষাকাল, আর তার মাঝে যেটা চাষ করা হচ্ছে যেমন তরমুজ, জাইদ শস্য। আচ্ছা, তারপরে আছে মরা জোয়ার কোন তিথিতে ঘটে থাকে, অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে মরা জোয়ার হয়ে থাকে। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, প্লাস্টিক হচ্ছে তোমার জৈব অবিশ্লেষ্য বর্জ্য, মানে এটাকে কিন্তু জৈব দ্বারা বিশ্লেষণ করা যায় না, জৈব অবিশ্লেষ্য বর্জ্য। নেক্সট আছে তোমার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং কি ধরনের হয়, বাদামি রঙের হয়ে থাকে। নেক্সট হচ্ছে তোমার কোন পরিবহন মাধ্যমকে উন্নয়নের জীবনরেখা বলে, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে। এটা যেহেতু একেবারে তোমার সবথেকে চিপ ওয়ে অফ ট্রান্সপোর্ট। নেক্সট দেখো, ডান বাম মেলাতে হবে। তাহলে প্রথমে কি আছে, বারখানটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি, এরকম করেও দিতে পারো বা এখানে পাশে লিখে দিতে পারো। তারপর দেখো মৃত্তিকা সংরক্ষণ, এটা হবে ধাপ চাষ, এটা হচ্ছে 2 নাম্বার। তারপর দেখো মগ্নচড়া প্ল্যাঙ্কটন, এটা হবে তোমার 3 নাম্বার। আর কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর। ব্যাস হয়ে গেল, তাহলে ডান বামটাও তোমাদের হয়ে গেল। এরপর দেখো নেক্সট যেটা আছে গ বিভাগ, এখানে কিন্তু ছোট প্রশ্ন আছে, অর্থাৎ 2 নাম্বারের। এখানে তোমার 2 গুণিত 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যেকটারই কিন্তু একটা করে অল্টারনেট আছে, অর্থাৎ 12টা প্রশ্ন আছে, তোমাকে এর মধ্যে 6টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে কি, যে জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, জেট বায়ু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যে বায়ু তোমার প্রবাহিত হয় সেটিকে বলছে তোমার জেট বায়ু। তাহলে এর বৈশিষ্ট্য কি কি আছে দেখো, দেখাই আমি তোমাদের। দেখো, জেট বায়ুর বৈশিষ্ট্য, এটা যে জিওস্ট্রপিক বায়ু, অর্থাৎ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 1 নম্বর আছে তোমার জিওস্ট্রপিক বায়ু, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ু প্রবাহ সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, তাই এটি জিওস্ট্রপিক বায়ু নামে পরিচিত। তারপর আছে বায়ুর গতিবেগ, এই বায়ুর গতিবেগ 100 থেকে 500 কিলোমিটার/ঘন্টা হয়। তারপর দেখো জেট স্ট্রিম, বলছে সংকীর্ণ ঝর্ণা বা নদীর মতো প্রবাহিত হয় বলে একে জেট স্ট্রিম বা জেট প্রবাহ বলে। জেট বায়ু প্রবাহের দিক ও স্থান, এই বায়ু 2টি গোলার্ধেই 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, তবে সূর্যের উত্তরায়ণ বা দক্ষিণায়নের সাথে জেট বায়ু প্রবাহের কিছুটা স্থান পরিবর্তন হয়। বায়ুর প্রকারভেদ, এটাকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা মেরুদেশীয় জেট, একটা উপক্রান্তীয় জেট, একটা হচ্ছে ক্রান্তীয় জেট। আর এই চিত্রটা পারলে দিও। তারপরে দেখো 2টি লিখবে ওর মধ্যে। এরপর দেখো আছে বাঘসুন্ড। আচ্ছা, বাঘসুন্ডটা কি, বাঘসুন্ড দেখো হিমবাহের তোমার একটা প্রবাহ পথে যে ক্র্যাকগুলো দেখা যায় হিমবাহের মধ্যে, সেগুলো হচ্ছে বাঘসুন্ড এবং ক্রেভাস। হ্যাঁ, বাঘসুন্ডটাই আর ক্রেভাস, এই দুটো প্রকৃতির হয়ে থাকে। দেখো বাঘসুন্ডটা কি বলছে, করির মস্তক দেশের দেয়ালটি খুব খাড়া থাকে। হিমবাহ যখন করির খাড়া ঢালের ওপর দিয়ে নিচের দিকে নামে, তখন অনেক সময় হিমবাহের মস্তক এবং মস্তকের দিকের ওই খাড়াই পর্বতগাত্রের মাঝে গভীর উলম্ব ফাঁক বা ফাটল সৃষ্টি হয়, একে বাঘসুন্ড বলে।
উৎপত্তি হচ্ছে সাধারণত করির বহুতল অংশের মধ্য দিয়ে নামার সময় বহুমুখী টানে চলমান হিমবাহ অংশ মাথার দিকে খাড়া পর্বতগাত্র হিমবাহের স্থিতিশীল অংশের মধ্যে ফাঁক বা ফাটল তৈরি হয়। বৈশিষ্ট্য কি? এই ফাঁক বা ফাটল হিমবাহের পৃষ্ঠদেশে একেবারে তলদেশ পর্যন্ত বিস্তৃত হয়। এগুলি খুব গভীর এবং 80 মিটার বা তার বেশি খাড়ায় হয়। তাহলে এটা হচ্ছে তোমার বাকসুন। তবে যখনই এরকম প্রকৃতির ভূমিরূপ আঁকবে তখন কিন্তু তার সঙ্গে ছবিটা অবশ্যই দিও। দেখো এই যে দেখো এখানে তোমার যে বাকসুন বা ক্রেভাসের ছবিটা, এই দেখো এই ছবিটা দিলে পরে হবে। এটা অমসৃণ গা, এটা নয়, দাঁড়াও আমি দেখাই। বাকসুন এবং ক্রেভাসের ছবি এই দেখুন এখানে দেওয়া আছে, বাকসুন এবং ক্রেভাস। এটা হচ্ছে ক্রেভাস আর এটা হচ্ছে বাকসুন। অর্থাৎ প্রবাহপথে যখন তোমার ভূমির পার্থক্য হচ্ছে করিতে, তখন এখানে এই যখন বরফের মধ্যে ফাটলটা দেখা যাচ্ছে তখন বাকসুন, আর যখন অনেকগুলো এরকম জায়গাতে তখন সেটাকে ক্রেভাস। দুটোই কিন্তু বরফের মধ্যে ফাটল। এরপরে দেখো অপসারণ সৃষ্ট গর্ত। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার বায়ুর কাজের ফলে অপসারণ, আরোহণ অপসারণ, এটা হচ্ছে তোমার বায়ুর কাজের ফলে গঠিত একটা ভূমিরূপ। তো অপসারণের ফলে যে গর্তটা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে অপসারণ সৃষ্ট গর্ত। দেখো এই যে মরুখাত বা ব্লো আউট, ঠিক আছে, এইটাকেই বলছে অপসারণ গর্ত। দেখো অনেকগুলো নামে পরিচিত, কথাটা সহজ কিন্তু অনেকগুলো নাম। দেখো মরুখাত যদি বলে, ব্লো আউট যদি বলে, আর অপসারণ গর্ত যদি বলে, একটাই হবে অ্যান্সার। বলছে কি মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে আলগা বালিরাশি সরে গিয়ে গঠিত বিভিন্ন আকার ও আয়তনের ছোট বড় গর্ত বা অবনত ভূমিকে মরুখাত বা অপসারণ গর্ত বা ব্লো আউট বলে। ঠিক আছে, বৈশিষ্ট্য কি? এগুলি বালিয়াড়ি বা অথবা বালির সঞ্চয়ের ফলে গঠিত অঞ্চলে দেখা যায়। 2 নম্বর হচ্ছে বায়ুর অপসারণ সৃষ্ট অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার গর্তগুলিতে আমেরিকা যুক্তরাষ্ট্রে বাফেলো গর্ত এবং বৃহৎ গর্তগুলিকে মঙ্গোলিয়ায় প্যাংক্যাং গর্ত বলে। ঠিক আছে, এত কঠিন না করে সহজ করে লিখবে তাহলেই হবে। তারপরে দেখো কি আছে, হিমশৈল কি? আচ্ছা, হিমশৈল জিনিসটা তো তোমরা জানো যে যখন ওই হিমরেখা সমুদ্রে চলে আসে তখন ওই বরফের অংশটা যখন জলে ভাসতে থাকে তখন সেটাকে হিমশৈল বলছে। এবং এই হিমশৈলের 1/9 ভাগ কিন্তু ওপরে থাকে, হ্যাঁ, আর বেশিরভাগটাই কিন্তু তোমার ডুবে থাকে, যার জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয় টাইটানিকের। দেখো হিমশৈল কি বলছে? সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে হিমশৈল বলে। বৈশিষ্ট্য কি? সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সমুদ্রে হিমশৈল রূপে ভেসে থাকে। এর 1/9 ভাগ জলের ওপরে থাকে। হিমশৈলগুলি থেকে গলে গলে তার মধ্যে থাকা নুড়ি বালি পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি হয়। দৃষ্টান্ত কি? বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রাতেই এরকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে গভীর সমুদ্রে ডুবে যায়। ঠিক আছে, এই ছবিটা তোমরা পারলে দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ 1/9 ভাগ ওপরে থাকছে আর 8/9 ভাগ নিচে। আচ্ছা, এরপরে দেখো হয়ে গেল। এরপর আছে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। আচ্ছা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ দেখো আমরা তো বসবাস করছি পৃথিবীতে, আমাদের বর্জ্য উৎপন্ন হবে, কিন্তু সেটিকে তোমার ব্যবস্থাপনা ম্যানেজ করতে হবে যাতে সেটা আমাদের প্রকৃতিতে খুব একটা ক্ষতি না করে। তাহলে এটা কি করে, কাকে বলছে বর্জ্য ব্যবস্থাপনা? বলছে যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে বর্জ্যবস্তুর সংগ্রহ, অপসারণ, পরিবহন, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় ব্যবহারের উপযোগী করা হয় সেই পদ্ধতিকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। প্রকৃতপক্ষে বর্জ্য ব্যবস্থাপনা কোনো একক কাজ নয়, এগুলি অনেকগুলি কাজের সমষ্টি। এই ব্যবস্থাপনার প্রধান দিকগুলি হলো বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, আর 4 নম্বর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার রিফিউজ, অর্থাৎ ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করা, রিফিউজ। এটা 3R দেওয়া আছে, এখন হয়েছে এটা 4R। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো? তাহলে বর্জ্য যেগুলো আছে তার মধ্যে তোমার যে বর্জ্য যে শ্রেণীভাগ আমরা করতে যাই তাহলে তার মধ্যে কিন্তু তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে একটা। দেখো তাহলে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? বলছে যে সমস্ত বর্জ্য পদার্থ তেজস্ক্রিয়তা নির্গত হয়, ঠিক আছে, যে সমস্ত বর্জ্য থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয় সেই সব বর্জ্য বস্তুকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। এগুলি সর্বাধিক ক্ষতিকর বর্জ্যের অন্যতম। ঠিক আছে, অতএব অনেকগুলোই বর্জ্য আছে কিন্তু তার মধ্যে তেজস্ক্রিয় বর্জ্যটা সবথেকে বেশি ক্ষতিকর। কোথা থেকে বের হয়? দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সৃষ্ট ছাই এবং ব্যবহৃত ভারী জল তেজস্ক্রিয় বর্জ্যের প্রকৃষ্ট উদাহরণ। একইভাবে ইউরেনিয়াম খনি, ইউরেনিয়াম রিয়াক্টর, পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকেও তেজস্ক্রিয় বর্জ্য সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখ্য, পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালে
বিপুল পরিমাণে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয় এবং দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার তেজস্ক্রিয় বর্জ্য। এরপরে কি দেখো, অনুসারী শিল্প। তাহলে অনুসারী শিল্প কোনটাকে বলছে? বলছে যখন একটা বড় শিল্প হয় তখন তাকে সহায়ক হিসাবে বা তার উপর নির্ভর করে যে সমস্ত ছোট ছোট শিল্পগুলো গড়ে উঠছে সেটিকে বলছে তোমার অনুসারী শিল্প। হ্যাঁ, এর আবার কতগুলো নাম আছে আমি তোমাদের দেখাই। শুধুমাত্র অনুসারী শিল্প যদি না লেখা থাকে, দেখো অনুসারী শিল্প বা সহযোগী শিল্প, ঠিক আছে, একই জিনিস। বলছে যখন কোনো শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে তোলা হয় তখন তখন প্রথম থেকে কেন্দ্রীয় শিল্প এবং বাকি শিল্পগুলিকে অনুসারী শিল্প বলা হয়। যেমন হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্প হলো কেন্দ্রীয় শিল্প, আর এই শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যে সমস্ত শিল্প গড়ে উঠেছে তা হলো অনুসারী শিল্প। ঠিক আছে, তাহলে এটা হলো অনুসারী শিল্প। তারপরে যে শেকড় আলগা শিল্প, ফুডলুজ ইন্ডাস্ট্রি, এটা কি, যে এখানে কিন্তু যে কাঁচামালটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল। ঠিক আছে, অর্থাৎ যে পরিমাণ প্রোডাক্ট ব্যবহার করা হবে ঠিক সমপরিমাণ তোমার যে পরিমাণ কাঁচামাল ব্যবহার হবে সেই সমপরিমাণ তোমার প্রোডাক্ট উৎপন্ন হবে, যার জন্য যে কোনো জায়গাতে এটা স্থাপিত হতে পারে। দেখো, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে শেকড় আলগা শিল্প বলে কেন, অর্থাৎ শেকড় আলগা শিল্পকে তোমার কাকে বলে এখান থেকেই পাওয়া যাবে। বলছে প্রকৃতি অনুসারে শিল্পে ব্যবহৃত কাঁচামালকে দুভাগে ভাগ করা হয়, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ। বিশুদ্ধের মধ্যে পড়ছে তুলো, পাট প্রভৃতি, আর অবিশুদ্ধর মধ্যে পড়ছে আখ, আকরিক, লোহা প্রভৃতি। এর মধ্যে যখন নির্দিষ্ট ওজনের কাঁচামাল থেকে একই ওজনের পণ্য উৎপাদিত হয় তখন তাকে বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল বলে। এখানে কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের অনুপাত ওজনের অনুপাত 1:1। ব্যাখ্যা, 1 টন তুলো থেকে 1 টন সুতো, 1 টন সুতো থেকে 1 টন বস্ত্র উৎপাদিত হয়, অর্থাৎ তুলো, সুতো, বস্ত্র তিনটি ওজন একই থাকে। একই পরিবহন ব্যয়। বলছে যেহেতু এখানে কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজন একই হয় তাই কাঁচামাল আনা এবং বা কারখানা থেকে উৎপাদিত পণ্য বাজারে পাঠানোর পরিবহন ব্যয়ও একই হয়। তাই বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলি কাঁচামালের উৎসের কাছে, বাজারের কাছে বা অন্য যে কোনো জায়গায় সুবিধাজনক হয়, তাই এগুলিকে শেকড় আলগা শিল্প বলা হয়। আর এর অপোজিটে আছে ভারী শিল্প। ভারী শিল্পকে যেমন লৌহ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্পকে কিন্তু তার কাঁচামাল কেন্দ্রের কাছেই কিন্তু তাকে স্থাপন করতে হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ দুটো কিন্তু বিপরীত চরিত্র, একটা হচ্ছে তোমার কার্পাস বয়ন শিল্প আর অন্য হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। তারপরে দেখো কি আছে, কচ্ছের রান কি। তাহলে দেখো কচ্ছের রান আমাদের গুজরাটে অবস্থিত। হ্যাঁ, গুজরাটে তোমার যে এখানে প্রচুর পরিমাণে লবণ উৎপাদিত হয়। আমি দেখাই তোমাদের কচ্ছের রান। দেখো গুজরাটের কচ্ছ উপদ্বীপে, এই যে গুজরাটের কচ্ছের রান, গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব এবং উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত এবং কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকে বলা হয় কচ্ছের রান। রান কথাটির অর্থ হচ্ছে কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি। এর মধ্যে উত্তরের জলাভূমি বড় রান এবং পূর্বের জলাভূমি ছোট রান নামে পরিচিত। সমুদ্রের জোয়ারে বা বর্ষাকালে এই রান অঞ্চল প্লাবিত হয়। বর্ষার পর জল বাষ্পীভূত হলে রানে প্রচুর লবণ জমে থাকে। হ্যাঁ, ভৌগোলিক অবস্থান কি, গুজরাটের কাথিয়াবার উপদ্বীপের উত্তরে আছে কচ্ছ উপদ্বীপ এবং এই কচ্ছ উপদ্বীপেরই উত্তর ও পূর্বাংশে রান অঞ্চল অবস্থিত। বড় রানের পশ্চিম প্রান্ত আরব সাগরের সঙ্গে যুক্ত হয়ে ছোট রান পশ্চিম দিকে কচ্ছ উপসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এটা গেল তোমার রান। এবারে কি আছে, কৃষি বনসৃজন। দেখো কৃষি বনসৃজন হচ্ছে কৃষক তার কৃষিকাজের পাশাপাশি যখন বনসৃজন করবে তার প্রয়োজনীয় কাঠ বা অন্য চাহিদা মেটানোর জন্য, তখন সেটাকে বলছে কৃষি বনসৃজন। হ্যাঁ, অর্থাৎ কৃষিকাজে ক্ষতি করবে না। ধরো জমির ধারে যে আল আছে সেই আলে হয়তো কোনো গাছ লাগালো। দেখো কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি কৃষক যখন কাঠ, জৈব সার, ফলমূল ইত্যাদি পাওয়ার জন্য কৃষি জমির মাঝে মাঝে জমির সীমানা বরাবর অথবা অনাবাদি বা পতিত জমিতে প্রয়োজনীয় গাছ লাগিয়ে বনভূমি গড়ে তোলে, তখন সেটিকে বলছে কৃষি বনসৃজন। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর দেখো উপগ্রহ চিত্র কাকে বলে। স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ উপগ্রহ থেকে যে চিত্র আমরা পাই সেটাই হচ্ছে তোমার উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। পূর্বে আমাদের টোপোমাপের উপর নির্ভর করতে হতো শুধুমাত্র, কিন্তু এখন এই স্যাটেলাইট ইমেজ এসে যাওয়াতে কিন্তু এটা সহজ হয়েছে। দেখো উপগ্রহ চিত্র,
উপগ্রহ চিত্র কাকে বলে? এই দেখো হচ্ছে পৃথিবীর চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের যে চিত্র সংগৃহীত হয় তাকে উপগ্রহ চিত্র বলে। বৈশিষ্ট্য কি? এটা নির্দিষ্ট স্কেল অনুসারে হয়। এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সময় এগুলো সবই কিন্তু উল্লিখিত থাকে। এগুলো কয়েকটা ছোট ছোট বৈশিষ্ট্য দেওয়া আছে, আরও অনেক বৈশিষ্ট্য কিন্তু আছে। তাহলে এটা হয়ে গেল তোমার উপগ্রহ চিত্র। এবার হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। তাহলে দেখো আমাদের কাছে উপগ্রহ চিত্র এসেছে ঠিক কথাই, কিন্তু ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের কিন্তু গুরুত্ব কমে যায়নি। দেখো কি ব্যবহার আছে, প্রথমে আছে দেখো সামরিক প্রয়োজনে। সামরিক প্রয়োজনে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বেশি ব্যবহৃত হয় সামরিক প্রয়োজনে। তারপরে কি আছে ভূমির ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য, অর্থাৎ কোনো অঞ্চলের ভূমির ব্যবহার পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তনের বোঝার জন্য বিভিন্ন সময়ে প্রকাশিত ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়। আর তার সবশেষে আছে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য, অর্থাৎ যেহেতু ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোনো অঞ্চলের ভৌগোলিক, প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়, তাই সেই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহৃত হয়। তাহলে এটা হয়ে গেল তোমার ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে এটা তোমার গ বিভাগ শেষ হয়ে গেল। এবার আমরা আসছি ঘ বিভাগে। ঘ বিভাগে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য বেশি কেন? দেখো বায়ুর ক্ষয়কাজ কম বেশি সব জায়গাতে করে, কিন্তু মেরু অঞ্চলে সব থেকে বেশি করে। তো মরু অঞ্চলে সব থেকে বেশি প্রাধান্য লাভ করছে কেন? এটা তোমাদের ওই বায়ুর কাজের চ্যাপ্টারে আমাদের পাওয়া যাবে। আমি দেখাই তোমাদের মরু অঞ্চলে কেন প্রাধান্য লাভ করছে। দেখো মরু অঞ্চলে ক্ষয়কাজের প্রাধান্য লাভের কারণ কি? প্রথমটা কি দেওয়া আছে, উষ্ণতার প্রসার। তাহলে দেখো উষ্ণতার প্রসার মানে কি? উষ্ণতার প্রসার দিন এবং রাত্রির তাপমাত্রাটা কিন্তু মরু অঞ্চলে সব থেকে বেশি, যার জন্য কিন্তু এখানে যান্ত্রিক আবহবিকার এবং বায়ুর কাজ প্রাধান্য লাভ করে। তারপরে কি আছে, উদ্ভিদের স্বল্পতা। তাহলে উদ্ভিদ মরু অঞ্চলে গাছপালা বিশেষ থাকে না বলে ভূমির সবসময় অনাবৃত থাকে, ফলে বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে বইতে পারে। আর সবশেষে আছে কি, বৃষ্টিপাতের অভাব। দেখো মরু অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হওয়ার জন্য বায়ু এবং ভূমির উভয়ই যথেষ্ট শুষ্ক থাকে, ফলে বায়ু প্রবাহ সহজেই ভূমি থেকে প্রচুর পরিমাণে বালুকণা তুলে নিতে পারে। প্রবল বেগে প্রবাহিত ওই বালুপূর্ণ বায়ুই ক্ষয় বহন বা অপসারণ এবং অধক্ষেপণ বা সঞ্চয়ের মাধ্যমে মরু অঞ্চলে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠন করে। তাহলে এই জন্যই তোমার তিনটে কারণ, একটা হচ্ছে উষ্ণতার প্রসার, উদ্ভিদের স্বল্পতা আর বৃষ্টিপাতের অভাব। আচ্ছা নেক্সট কি আছে দেখো, আচ্ছা এই পেজটা, তারপরে কি আছে দেখো, উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য কী? তাহলে দেখো উপনদী আর শাখা নদী, তাহলে দেখো এইটা কি নদী চ্যাপ্টারের আছে। তাহলে দেখো শাখা নদী কোনটাকে বলছে, যে সকল নদী মূল নদী থেকে সৃষ্টি হয় ও একটি স্বতন্ত্র ধারায় প্রবাহিত হয় তাকে মূল নদীর শাখা নদী বলে। ঠিক আছে, অর্থাৎ মূল নদী থেকে সে তোমার ভাগ হয়ে একটা অন্য ধারায় প্রবাহিত হচ্ছে, তখন সেটিকে তোমার মূল নদীর শাখা নদী বলছে। যেমন পদ্মা নদীর শাখা নদী হচ্ছে মধুমতি, আড়িয়াল খাঁ, এগুলো হয়েছে। আর উপনদী কোনটাকে বলছে, যখন কোনো উচ্চ স্থান থেকে কতগুলো সরু বা ছোট ছোট জলধারা একত্রিত হয়ে একটি বড় প্রবহমান নতুন জলধারা সৃষ্টি করে, তখন তাকে বলছে প্রধান নদী বা মূল নদী। অর্থাৎ যে ছোট ছোট জলধারা যেগুলো, সেগুলো হচ্ছে তোমার উপনদী। বুঝতে পেরেছ? তাহলে সুতরাং আমরা এটা কি বলতে পারি, বলছে সকল শাখা নদী মূল নদীর অংশ, সকল শাখা নদী কিন্তু মূল নদীর অংশ। অপরদিকে মূল নদীগুলো অনেকগুলো উপনদীর মিলিত রূপ বলা চলে। ঠিক আছে, তাহলে এই দুটোই হচ্ছে তোমার এই দুটোর মধ্যে পার্থক্য। এবার দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভারতের রেলপথের তিনটি সুবিধা। দেখো নেক্সট যেটা দেওয়া রয়েছে, বলছে ভারতের রেলপথের তিনটি সুবিধা। তো রেলপথের তোমার অনেকগুলোই সুবিধা আছে, তার মধ্যে তোমরা তিনটে লিখতে পারো। দেখাই আমি তোমাদের রেলপথের কী কী সুবিধা আছে। এটা কিন্তু একটা সস্তার মাধ্যম। রেলপথের সুবিধা কী আছে, দ্রুত গন্তব্যে পৌঁছানো, অর্থাৎ রেলপথের মাধ্যমে কিন্তু ভারী এবং প্রচুর পণ্য দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, কম খরচে পরিবহন। তাহলে কম খরচে পরিবহন বলছে রেলপথের তোমার একসাথে অনেকগুলো পণ্য কম খরচে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সুবিধা রেলপথের। আর রেলপথ মোটামুটি সব জায়গায় বিস্তারও লাভ করেছে, এগুলো একটা সুবিধা। তারপরে দেখো কি আছে, পাঞ্জাব এবং হরিয়ানা। নেক্সট প্রশ্ন বলছে কি, পাঞ্জাব এবং হরিয়ানা কৃষি উন্নতির কারণ কি? তাহলে দেখো পাঞ্জাব এবং হরিয়ানা সব কৃষিতে সব থেকে উন্নত। তার কারণ হচ্ছে যখন তোমার ওই কৃষি বিপ্লব যখন হয়েছিল, সবুজ বিপ্লব, তখন কিন্তু এই পাঞ্জাবে গম উৎপাদনের বৃদ্ধিকে নিয়ে কিন্তু এই তোমার সবুজ বিপ্লবের কিন্তু সূচনা হয়।
তাহলে পাঞ্জাব এবং হরিয়ানাতে যে তোমার কৃষিতে উন্নতি হয় তার পিছনে কারণগুলো কী কী আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো কী আছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার জলবায়ু। ঠিক আছে, পাঞ্জাব এবং হরিয়ানার তোমার কৃষি সমৃদ্ধির কারণসমূহ জলবায়ু বলছে রাজ্য দুটি উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত যা গম চাষের পক্ষে আদর্শ। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে এই অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তা এখানে গম সহ অন্যান্য রবি ফসল চাষে বিশেষ উপযোগী। তারপরে কী আছে মৃত্তিকা। মৃত্তিকা কী হলো, পাঞ্জাব হরিয়ানার বেশিরভাগ এলাকা উর্বর পলিগঠিত সমতল ভূমি, যেখানে গম ধান আখ তুলো প্রভৃতি সহজেই চাষ করা হয় এবং এখানে উৎপাদনও প্রচুর হয়। আর শেষে কী আছে, উন্নত জলসেচ। এখানে এই অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও জলসেচ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে। এখানে ভৌম জলস্তর ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করায় কূপ নলকূপের মাধ্যমে সহজেই ওই জল উত্তোলন করে সেচ কার্যে ব্যবহার করা হয়। এছাড়াও ভাকরাডাঙ্গার বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অসংখ্য নিত্যবহ খাল খনন করে এখানকার কৃষি জমিসমূহে জলসেচের সুব্যবস্থা করা হয়েছে। এর ফলে এখানে বছরে 3-4 বার তোমার চাষ করা হয়ে থাকে। আর তার সঙ্গে তোমরা যদি এই ছবিটা দিয়ে দাও তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। হয়েছে, তাহলে এটা হয়ে গেল। তারপরে কী আছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার ভূ সমলয় এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য। তাহলে আমাদের যে উপগ্রহগুলো ব্যবহৃত হয় সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা জিও স্টেশনারি, একটা সান স্টেশনারি। ঠিক আছে, এই দুটোর মধ্যে তোমার পার্থক্য কী আছে দেখো। পার্থক্য হলো তোমার যেটা তোমার জিও স্টেশনারি সেটা কী হচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় কিন্তু অবস্থান করছে, অর্থাৎ বেশি উচ্চতায় এটা অবস্থান করছে। আর সান সিনক্রোনাস কী বলছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় কিন্তু এটা অবস্থান করছে। তারপরে কী আছে, নিরক্ষরেখা বরাবর পৃথিবীর মতো সমগতিতে পশ্চিম থেকে পূর্বে এটা ঘোরে, আর এটা কী আছে, উত্তর থেকে দক্ষিণে ঘুরছে। আর তারপরে কী আছে দেখো, পৃথিবীর গতিতে ঘোরে বলে একই দ্রাঘিমায় স্থির থাকে, অর্থাৎ তোমার একই জায়গায় অবস্থান করে এবং এই জন্য প্রতি ঘন্টায় একই জায়গা থেকে বহু চিত্র সংগ্রহ করতে পারে। আর একই অক্ষাংশে একই স্থানীয় সময় ধরে এবং নিয়মিত সময়ের ব্যবধানে তথ্য সংগ্রহ করে। আর সবশেষে কী আছে, এটা একটা এনভায়রনমেন্টাল মনিটরিং স্যাটেলাইট, এটা হচ্ছে একটা রিসোর্স মনিটরিং স্যাটেলাইট। তাহলে এইগুলোই হচ্ছে তোমার কিছু তোমার পার্থক্য। নেক্সট কী আছে, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক কেন। তাহলে দেখো জনঘনত্ব তোমার অধিক কেন হয়, তার কারণ এখানে তোমার সুযোগ সুবিধা বেশি, অর্থাৎ মানুষের জীবন জীবিকার জন্য যেগুলো বেশি দরকার সেগুলো সবই এখানে পাওয়া যায়, তার জন্যই কিন্তু এখানে হয়। তো গঙ্গা ইয়েতে কেন এটা হয় আমি দেখাই তোমাদের। দেখো গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অত্যন্ত জনবহুল কেন। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সমতল ভূপ্রকৃতি। তাহলে গাঙ্গেয় সমভূমিতে ভূমির বন্ধুরতা একেবারে নেই। এখানকার সমতল ভূমিভাগ কৃষিকাজ পরিবহন শিল্প স্থাপনের পক্ষে উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। নেক্সট কী হচ্ছে, অনুকূল জলবায়ু। দেখো এই জলবায়ু অঞ্চলটির উষ্ণতা এবং বৃষ্টিপাত মধ্যম প্রকৃতির। এইরূপ জলবায়ু কৃষিকাজ আদিবাসীদের জীবন ধারণের পক্ষে অনুকূল হয়। তারপরে কী আছে, উর্বর মৃত্তিকা। উর্বর মৃত্তিকা হচ্ছে দেখো মৃত্তিকা খুব উর্বর। এই মৃত্তিকায় ধান গম পাট আখ তৈলবীজ সহ বিভিন্ন ফসলের উৎপাদন হয়। আর অন্যান্য কারণের মধ্যে কী আছে, উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। সমতল ভূমি হওয়ার জন্য পরিবহন উন্নত। শক্তির প্রাচুর্য। এই অঞ্চলটিতে বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এই শক্তি কেন্দ্রগুলি কৃষি এবং শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করেছে। উল্লিখিত কারণগুলির মধ্যে সমগ্র গাঙ্গেয় সমভূমি অঞ্চল অত্যন্ত জনবহুল হয়েছে। ঠিক আছে, তাহলে এটা চলে গেল তোমার গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক হওয়ার কারণ কি। তারপর দেখো পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব লেখো। তাহলে পরিবেশের যে বর্জ্য পদার্থগুলো আছে সেটা কিন্তু পরিবেশের উপরই প্রভাব ফেলে। ঠিক আছে, তাহলে বর্জ্য পদার্থের প্রভাব কি কি হতে পারে দেখাই তোমাদের। দেখো বর্জ্যের প্রভাব, হ্যাঁ, প্রথম কি আছে, দৃশ্য দূষণ। তাহলে দৃশ্য দূষণ হচ্ছে তোমার কি যে এখানে কি তোমার যে বর্জ্যগুলো যেগুলো আছে সেগুলো যখন জমে যায় তখন কি হয়, ওখানে দৃশ্য দূষণের সৃষ্টি হয়। তারপর আছে কি, বিষাক্ত বর্জ্যের প্রভাব। তাহলে দেখো বিষাক্ত বর্জ্যের প্রভাব কোনটাকে বলছে, বলছে কারখানা থেকে নির্গত যে বিষাক্ত বর্জ্য জল মাটি এবং বায়ুকে দূষিত করছে। এইসব পদার্থ পরিবেশের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দেয়।
তারপরে কি আছে, জমির উর্বরতা হ্রাস। তাহলে দেখো কৃষি জমি এবং গৃহস্থালী ও শিল্প কেন্দ্রে আবর্জনা কৃষি জমিতে পড়লে ওই জমির উর্বরতা হ্রাস হয়। তারপর আছে জলের উপর প্রভাব। তাহলে জলের উপরে কী হচ্ছে, বর্জ্য পদার্থ নদী, জলাশয়, সাগরে পড়লে কি হয়, ওই জল দূষিত হয়ে যায় এবং জলজ প্রাণী এবং উদ্ভিদের উপরে তার ক্ষতিকর প্রভাব পড়ে। তারপর আছে বায়ুতে প্রভাব। বায়ুতে প্রভাব কী আছে, বায়ুতে দূষিত বর্জ্য মিশলে বায়ুর দূষণ ঘটে, এমনকি বায়ুমণ্ডলের তাপমাত্রাও বৃদ্ধি পায়। জীববৈচিত্র্যের ধ্বংস। তাহলে দেখো জলভূমিতে এবং বনভূমিতে জীববৈচিত্র্য দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আছে মানুষের প্রভাব। তাহলে কঠিন বর্জ্য পদার্থ থেকে টাইফয়েড, জন্ডিস, আন্ত্রিক, চামড়ার রোগ, ফুসফুসের রোগ এবং অন্যান্য রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তোমার পরিবেশের উপর বর্জ্যের প্রভাব। নেক্সট কি আছে দেখো, প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারে শিক্ষার্থীদের ভূমিকা কী। তাহলে দেখো প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারে শিক্ষার্থীদের ভূমিকা আলাদা করে তো তোমার কিছু আমাদের লেখা থাকবে না, তো যেটা তোমার বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা সেখান থেকে তোমাকে লিখতে হবে। এইটার থেকেই তোমার লেখা হয়ে যাবে, কেননা প্লাস্টিক হচ্ছে একটা তোমার জৈব অবিশ্লেষ্য বর্জ্যের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা তোমার মনে হয় শর্ট প্রশ্ন এসেছে। তাহলে শিক্ষার্থীরা বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় কী কী করতে পারে, প্রথমে হচ্ছে কি বর্জ্য সম্পর্কে নিজে যেমন সচেতন হতে হবে তেমনি অন্যদেরও সচেতন করতে হবে। অর্থাৎ প্লাস্টিক ব্যবহার করলে কি কি তোমার খারাপ দিক হতে পারে, এটা যেহেতু তোমার জৈব অবিশ্লেষ্য, এর জন্য পরিবেশে কী প্রতিকূল প্রভাব পড়তে পারে, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। আর কি আছে, বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর ব্যবস্থা করবে। অর্থাৎ দেখো বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর জন্য যে চারটা যে আমাদের 4R, অর্থাৎ রিসাইকেল, রিফিউজ, রিইউজ এবং তোমার রিসাইকেল, রিফিউজ, রিইউজ এবং রিডিউস, এই যে চারটে আর আছে, এই চারটে আর সম্পর্কে বোঝাতে হবে। আর তারপরে কি আছে, বাড়ি, বিদ্যালয়, রাস্তা প্রভৃতি স্থান এবং তার পার্শ্ববর্তী এলাকা পরিচ্ছন্ন রাখবে, বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হবে। তাহলে এইগুলো সব কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট কি আছে দেখো, শিক্ষার্থীর ভূমি এই হলো। এবার দেখো হয়ে গেল তোমার ঘ বিভাগ শেষ হলো। এবার ইয় বিভাগ। ইয় বিভাগেও দেখো এখানে তোমাদেরকে কিন্তু দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইয় বিভাগে কিন্তু তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেওয়া আছে টোটাল 4টি প্রশ্ন, অর্থাৎ ডবল প্রশ্ন, এখানে অসুবিধা কিছু নেই। তাহলে প্রথম যেটা আছে দেখো, হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। দেখো হিমবাহের ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপ, এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি, তার কারণ প্রত্যেকটা পেজেই দেখছি এই হিমবাহের ক্ষয়ের ফলে ভূমিরূপগুলো দিয়েছে। তো এখানে 3টে তোমাকে বলেছে, তো যে কোনো 3টে তোমরা দিতে পারো, আছে অনেকগুলো, যেটা তোমাদের লিখতে সুবিধা হবে সেটাই করো। তবে ছবি অবশ্যই দিবে, ভূমিরূপ কিন্তু ছবির ছাড়া কিন্তু ঠিক পরিষ্কার হয় না। তাহলে দেখো হিমবাহের ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয়েছে সেগুলো কি, কোরি, এরিটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, ইউয়াকের উপত্যকা, ক্র্যাগেন্টের, রসেমতানা ফিওর্ড এবং কর্তৃত স্পার। এবার কোরি কোনটাকে বলছে, হিমবাহের উৎসমুখী ক্ষয়কার্যের কারণে উচ্চ পার্বত্য অঞ্চলে সার্ক বা কোরি সৃষ্টি হয়। হিমবাহ যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে নামে, তখন একই সঙ্গে হিমবাহের অবঘর্ষ এবং উৎপাদন প্রক্রিয়ার দারুণ পর্বতের ঢালের পিছনের দিকে খাড়া দেওয়াল, মধ্যভাগে অর্ধবৃত্ত গহ্বর, সামনে ধাপ সমন্বিত হাতলযুক্ত চেয়ারের মতো ভূমিরূপ গঠিত হয়। এইরকম ভূমিরূপকে স্কটল্যান্ডে কোরি বা ফ্রান্সের সার্ক গঠন। এর বৈশিষ্ট্যগুলো কী কী, খাড়া দেওয়াল, অর্ধবৃত্তাকার গর্ত, উটের কুজের মতো অংশ দেখা যায়। এর উদাহরণ কি, হিমালয়, আল্পস প্রভৃতি অঞ্চলের পার্বত্য অঞ্চলে এই হ্রদ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আন্টার্কটিকায় অবস্থিত ওয়ালকট পৃথিবীর গভীরতম কোরি বা সার্ক। আর তার সঙ্গে এই ছবিটা যদি দাও, এই দেখো এখানে কিন্তু 3টে একসঙ্গে দেখাচ্ছে, এটা কোরি, এইটা হচ্ছে এরিটি, পাশাপাশি কোরি সৃষ্টি হলে মাঝখানে যে উঁচু শিরাটা সেটাকে এরিটি বলছে, আর পাশাপাশি কতগুলো এরিটি থাকলে মাঝখানে যে উঁচু অংশটা থাকছে এটাকে বলছে পিরামিড চূড়া। তাহলে 3টি ভূমিরূপ একই সঙ্গে তোমার দেওয়া হয়ে যাবে, ছবিটাও দেওয়া হয়ে যাবে। এরিটি কোনটাকে বলছে, আমি তোমাদেরকে বললাম যে পাশাপাশি 2টি কোরি সৃষ্টি হলে তাদের আয়তন ক্রমশ বৃদ্ধি পেলে মধ্যবর্তী সংকীর্ণ খাড়া শিরা বা তীক্ষ্ণ প্রাচীরের মতো অংশকে এরিটি বলা হয়। আর পিরামিড চূড়া কোনটাকে বলছে, পিরামিড চূড়া হচ্ছে তোমার পার্বত্য উপত্যকায় হিমবাহের উৎসমুখী ক্ষয়কাজের জন্য অন্যতম নিদর্শন হলো তোমার পিরামিড চূড়া। এটি একটি পর্বতের বিভিন্ন দিকে পাশাপাশি 3-4টি বিপরীতমুখী কোরির সৃষ্টি হলে সেগুলি ক্রমাগত মস্তকদেশের ক্ষয়ের দিকে ক্ষয়প্রাপ্ত হয়ে একটি পিরামিডের মতো আকৃতির চূড়া গঠন করে, এর জন্য এর নাম পিরামিড চূড়া। হ্যাঁ, এগুলো হলো। এছাড়া তোমরা ঝুলন্ত উপত্যকা দিতে পারো। ঝুলন্ত উপত্যকা হচ্ছে প্রধান হিমবাহ উপত্যকার সঙ্গে যখন ছোটো হিমবাহ উপত্যকা সে মিলিত হয়, তখন কী হয়, ছোটো উপত্যকাগুলো তোমার ঝুলন্ত অবস্থায় থাকে, এটাকে বলছে তোমার ঝুলন্ত উপত্যকা। হিমদড়িটা দিতে পারো। হিমদড়িটা হচ্ছে আকৃতির যে হিমবাহ উপত্যকা সেটাকে হিমদড়ি বলছে। ক্র্যাগেন্টেল দিতে পারো। তো যাই হোক, এগুলোর মধ্যে 3টে দেবে, যে 3টে দেবে তার ছবি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, এরকমভাবে তোমরা মেনটেন করবে। তারপর আছে দেখো, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলি আলোচনা করো। দেখো রাসায়নিক গঠন অনুসারে, এই প্রশ্নটা কিন্তু একটু নতুন টাইপের দিয়েছে। রাসায়নিক গঠন বলতে
যেটা বোঝায় সেটা হচ্ছে কী কী উপাদানে গঠিত, ঠিক আছে। দেখো তাহলে উপাদানগুলো কী কী আছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে তোমার তিনটি উপাদানে গঠিত। একটা হচ্ছে তোমার গ্যাসীয়, একটা হচ্ছে তোমার জলীয় বাষ্প, আর একটা হচ্ছে ধূলিকণা অর্থাৎ কঠিন তরল গ্যাসীয়। এই তিনটে উপাদানে গঠিত। গ্যাসীয়র মধ্যে কী কী আছে, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য। আর জলীয় বাষ্প তো তোমার আছে, আর তৈলবিন্দু, এটাকে তোমার তরলের মধ্যে ফেলতে পারো। আর ধূলিকণা আর এগুলো কঠিনের মধ্যে পড়ছে। তাহলে গ্যাসীয় উপাদান কী কী আছে দেখো, বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসীয় উপাদান আছে সেগুলির মধ্যে নাইট্রোজেন আছে 78%, 78.08, অক্সিজেন আছে তোমার প্রায় 21%। আর দুটি গ্যাস ছাড়া বায়ুমণ্ডলে খুব অল্প মাত্রায় আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপ্টন, মিথেন, নিয়ন, ওজন, জেনন প্রভৃতি গ্যাস রয়েছে। এদের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন বায়ুমণ্ডলের শতকরা প্রায় 99.95% স্থান দখল করে আছে। তারপরে দেখো কী আছে, জলীয় বাষ্প। তাহলে জলের গ্যাসীয় অবস্থাকে জলীয় বাষ্প বলছে। এই উপাদানটি সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয়, গাছপালা প্রভৃতি থেকে বাষ্পীভবনের মাধ্যমে বায়ুমণ্ডলে মেশে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদিও খুব সামান্য থাকে, তবুও ঋতুভেদে, অঞ্চলভেদে এর পরিমাণ কিছুটা তারতম্য হয়েছে জলীয় বাষ্প। আর শেষে আছে ধূলিকণা, লবণকণা, ঠিক আছে। কঠিনের মধ্যে আছে ধূলিকণা, লবণকণা। এগুলো কি বায়ুমণ্ডলের নিচের স্তরে যথেষ্ট পরিমাণে ধূলিকণা থাকে এবং অন্যান্য গ্যাসীয় অণুর মতো ধূলিকণা বাতাসে ভেসে বেড়ায়। শুষ্ক মরু অঞ্চল, সামুদ্রিক তীরের ধুলোবালি, কণা, সামুদ্রিক তীরের ধুলোবালি, লবণকণা, কলকারখানার পোড়া ছাই প্রভৃতি সূক্ষ্ম ধূলিকণা রূপে বাতাসে ভেসে বেড়ায়। তাহলে এইটাই হচ্ছে তোমার ওই বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এরপরে কী আছে দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তাহলে জোয়ার ভাটা সৃষ্টির কারণ হচ্ছে দুটি। আমরা জানি জোয়ার ভাটা সৃষ্টি দুটি কারণে হয়ে থাকে। একটা হচ্ছে তোমার পৃথিবীর ওপরে সূর্য আর চাঁদের আকর্ষণ, আর হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল। এই দুটো। তবে পৃথিবীর ওপরে সূর্য থেকে চাঁদের আকর্ষণের জন্য কিন্তু জোয়ার ভাটা বেশি হয়। দেখো এখানে দেওয়া আছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। প্রথমে হচ্ছে পৃথিবীর উপর সূর্য এবং চাঁদের আকর্ষণ। তবে প্রধানত চাঁদের আকর্ষণে কিন্তু পৃথিবীর জলরাশি ফুলে ওঠে এবং জোয়ার হয়। এবং এই ছবিটা কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। এখানে পৃথিবী আছে, এখানে চাঁদ আছে, দেখো মুখ্য জোয়ার, আর অপর দিকে আছে গৌণ জোয়ার, আর অন্য দিকে হচ্ছে তোমার ভাটা, এই ছবিটা। আর কি আছে, পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। তাহলে পৃথিবীর আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠে একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। এই বল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। এই জন্য চাঁদের আকর্ষণে যেখানে জোয়ার হয় তার ঠিক বিপরীত স্থানে বা প্রতিবাদী স্থানে চাঁদের মহাকর্ষণ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাব বেশি কার্যকরী হওয়ায় জোয়ারের সৃষ্টি হয়। তাহলে এটা হয়ে গেল তোমার এই দুটো কারণ। এরপরে দেখো কী আছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণের পরে কী আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কি। তাহলে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয়, মানে তোমার টোটাল যে 7টি চাপ বলয় আছে তার মধ্যে এখানে তোমাকে 3টে তোমার চাপ বলয় সম্পর্কে তোমাকে এখানে আলোচনা করতে হবে, ঠিক আছে, 7টির মধ্যে। অর্থাৎ মেরুদেশীয় মানে সুমেরু, কুমেরু, আর নিরক্ষীয় হলো একটা, অর্থাৎ 3টে। দেখো আমি তোমাদের দেখাই। প্রথমে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি কি আছে। প্রথমে হচ্ছে সূর্যরশ্মির লম্ব কিরণ সারা বছর ধরে পড়ছে। আর 2 নম্বর কি আছে, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। যেহেতু তোমার এখানে পরিচলন প্রকৃতির বৃষ্টিপাত সারা বছর হয়ে থাকে সূর্যরশ্মির জন্য, তাই এখানে তোমার পরিচলন প্রকৃতির বৃষ্টিপাত হয়। 3 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি কিন্তু নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি, যেহেতু এখানে এটা হচ্ছে তোমার ওই কি বলে মহাবৃত্ত, যার জন্য এখান থেকে তোমার বায়ু বিচ্ছিন্ন হয় এবং তোমার নিম্নচাপের সৃষ্টি হয়। আর এই ছবিটা কিন্তু তোমাদের দিতে হবে। এখানে তোমাদের 3টে দিয়েছে, একটা এইটা দিয়েছে নিরক্ষীয় নিম্নচাপ, আর দিয়েছে তোমার মেরুদেশীয় উচ্চচাপ, এই উচ্চচাপটা আর এই উচ্চচাপটা, ঠিক আছে। অর্থাৎ 3টে সম্পর্কে তোমাকে লিখতে হবে। তার মধ্যে ধরো একটা এইটা সম্পর্কে বলে দিলাম যে কেন নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এবারে 2 মেরুতে কেন উচ্চচাপের সৃষ্টি হয়েছে সেটা তোমাদের বোঝাচ্ছি। তবে ছবিটা কিন্তু পুরোটাই দিও। দেখো সুমেরু কুমেরু উচ্চচাপ বলয় সৃষ্টির কারণটা কি বলছে। সৃষ্টির কারণ প্রবল ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞ্চলে বায়ু শীতল এবং ভারী। 2 নম্বর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের অভাব। জলীয় বাষ্প কী করে থাকবে, প্রচণ্ড ঠান্ডা, বাষ্পীভবন খুব কম হয়, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম। আর বায়ুর ঘনত্ব ও চাপের বৃদ্ধি। বলছে পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়। হয়ে গেল। তাহলে দেখো তাহলে এখানে তোমার নিম্নচাপ, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। এরপর কি আছে 5.2। এখানে দেখো তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেওয়া আছে টোটাল 4টি। কি আছে দেখো এখানে, যে ভূপ্রকৃতি অনুসারে প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখো এই যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা মানে হিমালয়ের সঙ্গে সম্পর্কিত যে প্রশ্নগুলো, এগুলোতে কিন্তু মানে তোমাকে প্রচণ্ড মুখস্থ করতে হবে, ঠিক আছে। চেষ্টা করবে
এই প্রশ্নের মানে উত্তরটাকে অ্যাভয়েড করতে। আর যদি করতে চাও তাতে কোনো অসুবিধা নেই। দেখো প্রস্থ বরাবর হিমালয়কে তোমার কটা ভাগে ভাগ করছে, 4টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে টেথিস হিমালয়, একটা হচ্ছে হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। ঠিক আছে, এবার টেথিস হিমালয়ের তোমার বৈশিষ্ট্যগুলো দেখো পরপর দেওয়া আছে। হিমালয়ের সবচেয়ে উত্তরে অবস্থিত টেথিস হিমালয় আজ থেকে 7 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। এই পর্বত শ্রেণীটি দৈর্ঘ্য প্রায় 1000 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার চওড়া, গড় উচ্চতা এত। হ্যাঁ, জাস্কর দেওয়াই পর্বত এই হিমালয়ের প্রধান অংশ। হ্যাঁ, জাস্করের উচ্চতম শৃঙ্গ হলো লিওপারগেল। ভারতীয় অংশে টেথিস হিমালয় প্রায় ক্ষয় হয়ে গিয়ে বিশাল আকারে মালভূমিতে পরিণত হয়েছে। এই পর্বতশ্রেণীর অধিকাংশই তিব্বত অবস্থিত এবং জম্মু কাশ্মীরের প্রদেশের মধ্যে সীমাবদ্ধ। তাহলে ঠিক একই রকমভাবে তোমাকে হিমাচল হিমালয় সম্পর্কে মুখস্থ করতে হবে। হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। আর তার সঙ্গে তোমাকে এই ছবিটা কিন্তু দিতে হবে। দেখো এই অংশটা তোমার যে শিবালিক যে অংশটা আছে, এই ছবিটা দিলে তোমার প্রস্থ বরাবর হিমালয়ের বর্ণনা তোমার শেষ হবে। এরপরে কি আছে, গম চাষের অনুকূল পরিবেশ। তা দেখো যে কোনো চাষের অনুকূল পরিবেশকে দুটি ভাগে ভাগ করি আমরা, একটা প্রাকৃতিক, একটা অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু এবং মৃত্তিকা। আর অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। এবার গম চাষের ক্ষেত্রে এর নিউমেরিক্যাল ডাটা কী হবে সেটা একটু দেখে নাও। প্রথম কি আছে দেখো, জলবায়ুর মধ্যে উষ্ণতা হচ্ছে তোমার 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত হচ্ছে তোমার 50 থেকে 100 সেন্টিমিটার। আর আর্দ্রতা হচ্ছে চাষের শুরুতে অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র শীতল আবহাওয়া, গাছ বাড়ার সময় কিছুটা শুষ্ক আবহাওয়া এবং গমের পুষ্টির সময় আর্দ্র আবহাওয়া, ফসল পাকা কাটার সময় কিছুটা উষ্ণ শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। আর তুষারমুক্ত দিন বলছে 110টি তুষারমুক্ত দিনের প্রয়োজন হয়। তারপর হচ্ছে মৃত্তিকা, বলছে এখানে ভারী দোআঁশ, বেলে দোআঁশ এবং এঁটেল দোআঁশ প্রকৃতির মৃত্তিকার প্রয়োজন হয়। আর ভূমি বলছে সামান্য ঢালু প্রকৃতির ভূমির প্রয়োজন হয়। এই দেখো অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি আছে, প্রথম হচ্ছে জলসেচ। অর্থাৎ এখানে ভারতের যেসব অঞ্চলে গড়ে 50 সেমি কম বৃষ্টিপাত হয় সেখানে গম চাষ করতে হলে যথেষ্ট পরিমাণে জলসেচ ব্যবস্থা থাকা প্রয়োজন। শ্রমিক বলছে জমি তৈরি, বীজ বপন, গম কাটা, ঝাড়াই করা ইত্যাদির জন্য শ্রমিকের প্রয়োজন হয়। মূলধন কি বলছে, উন্নত প্রযুক্তিবিদ্যা, উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক ইত্যাদির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। আর চাহিদা কি, নাতিশীতোষ্ণ শীতপ্রধান দেশের প্রধান খাদ্যশস্য গম হয়। আন্তর্জাতিক বাজারে কিন্তু এর অভাব হয় না, এর চাহিদার অভাব হয় না। তারপরে তাহলে এটা গেল গম চাষের অনুকূল পরিবেশ। এরপর আছে দেখো ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। তাহলে দেখো ভারতে কিন্তু জনসংখ্যা কিন্তু খুব দ্রুত বেড়ে চলেছে, চায়নাকেও ক্রস করে গেছে এখন আমাদের 2025 সালে যদি পরিসংখ্যান করা হয় তাহলে কিন্তু এটা চায়নাকেও তোমার ক্রস করেছে। তাহলে এই যে জনসংখ্যাটা দ্রুত বাড়ছে এটার কারণটা কি, এর পিছনে অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র একটা কারণ নেই। দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, প্রথম হচ্ছে উচ্চ জন্মহার। ঠিক আছে, জন্মহার কিন্তু খুব বেশি, যার জন্য কিন্তু জনসংখ্যা বাড়ছে। যে আর উচ্চ জন্মহারের জন্য কি কি দায়ী, তোমার শিক্ষা সচেতনতার অভাব, দারিদ্র, কুসংস্কার, ধর্মের প্রভাব, অল্প বয়সে বিবাহ, এগুলো কিন্তু দায়ী। তারপর হচ্ছে মৃত্যুহার কমে যাওয়া। মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য কিন্তু এখন সমস্ত কিছুর মৃত্যুহার কমে গেছে। সে মাদার ডেথ বলো, চাইল্ড ডেথ বলো, মানুষের প্রাপ্তবয়স্ক অবস্থায় বলো, এগুলো কিন্তু মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য কমেছে। এবার হচ্ছে অর্থনৈতিক কারণ কি, কৃষিভিত্তিক অর্থনীতি। দেখো কৃষিভিত্তিক অর্থনীতির জন্য সবথেকে বেশি কোনটা প্রয়োজন, লেবারের প্রয়োজন। তাহলে যখনই কোনো একটা কৃষি মানে পরিবারে কি হচ্ছে, যদি বেশি পরিমাণে সন্তান হয় তাহলে কিন্তু কৃষিকাজে তাদের সহায়তা হবে, এই জন্য কিন্তু বাড়ছে। দারিদ্র, তাহলে দারিদ্র কিন্তু সন্তান বৃদ্ধির একটা কারণ। তার কারণ কি বলছে কি, যে দারিদ্র এবং দারিদ্রতা নিবারণের উপায় হলো সন্তান সংখ্যা বৃদ্ধি। এরূপ ভাবনাও কিন্তু জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করছে। সামাজিক কারণ, তাহলে সামাজিক কারণে সমাজ অবস্থায় পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, যৌথ পরিবার প্রথা জনসংখ্যা দ্রুত বৃদ্ধি করছে। আর বিপুল সংখ্যায় শরণার্থীর আগমন। দেখো পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলি আছে, সেটা পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, মায়ানমার হোক, এই সমস্ত জায়গা থেকে বিপুল শরণার্থী এসে ভারতে চলে আসছে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিশাল সমস্যা। তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার উন্নতি। তাহলে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য, আমরা আমাদের সব কিছু খুব সহজে পেয়ে যাচ্ছি। জীবনযাত্রার মান উন্নত হওয়ার জন্য মানুষ বাঁচছে বেশি দিন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার জনসংখ্যা বৃদ্ধির কারণ। এরপরে দেখো সব শেষে যে প্রশ্নটা আছে, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো ভারতের জলবায়ু কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা মৌসুমী জলবায়ুর দেশ, এবং মৌসুমী জলবায়ুর দেশ হিসাবে তোমার এখানে কিন্তু কিছু বৈশিষ্ট্য আমাদের দেখাতে হবে। কি কি বৈশিষ্ট্য আছে দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে ঋতু পরিবর্তন। অর্থাৎ ভারতের জলবায়ুতে কিন্তু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এই 4টে কিন্তু ঋতু আমাদের প্রধান। তারপরে কি আছে, বিপরীতধর্মী মৌসুমী বায়ু। তাই ভারতের জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় 2টি বিপরীতধর্মী মৌসুমী বায়ুর প্রভাবে। একটা হচ্ছে শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু, একটা হচ্ছে তোমার গ্রীষ্মকালীন
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তারপর আছে বিপরীতমুখী বায়ু প্রবাহ। ভারতের শীতকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয়, গ্রীষ্মকালে কিন্তু তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। 4 মাস ব্যাপী বর্ষাকাল। ভারতে কিন্তু জুন থেকে সেপ্টেম্বর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাস ব্যাপী তোমার মৌসুমী বায়ুর আগমন হয় এবং এই 4 মাসই ভারতে বর্ষাকাল। তারপরে দেখো শুষ্ক শীতকাল। শুষ্ক শীতকাল কোনটাকে বলছে? বলছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক এবং শীতল বলে এই বায়ুর আগমনকালীন 3 মাসে ভারতে তাপমাত্রা হ্রাস পায় এবং সমগ্র দেশে শীতকাল বিরাজ করে। উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ এবং করমণ্ডল উপকূল ছাড়া তখন দেশের প্রায় সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকে। তারপর বৃষ্টিপাতের অসম বন্টন। মৌসুমী বায়ুর অনিয়মিত এবং অনিশ্চিত প্রকৃতির জন্য ভারতে বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিমাণ এবং বন্টন অসম। তাহলে এটা হলো তোমার মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি। তাহলে হয়ে গেল এটা। এবার তোমাদের কী করতে হবে? ম্যাপ পয়েন্টিং। তাহলে ম্যাপ পয়েন্টিংটা তোমার সব থেকে শেষে থাকে এবং এই ম্যাপ পয়েন্টিংটা যদি তোমাদেরকে বলে রাখি যে বড় প্রশ্নগুলো যদি দেখছো যে সময় লেগে যাচ্ছে, তখন মাঝে একটু সময় বুঝে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা করে নিও। তার কারণ ম্যাপ পয়েন্টিংয়ে 10 নাম্বার কিন্তু খুব সহজেই পাওয়া যায়, ঠিক আছে? খুব বেশি পরিশ্রমও করতে হয় না। ছোট ছোট তোমার 10টা জায়গা দেখিয়ে দেবে, এক এক করে 10 নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখো আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংটা দেখাই যে 10টা তোমার এখানে দিয়েছে। প্রথম যেটা দিয়েছে 1 নাম্বার দিয়েছে আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বত দেখো ঠিক এরকম জায়গাতে অবস্থিত। এই যে আমাদের যে আছে রাজস্থান আছে, তার ঠিক প্যারালালি এখানে আছে তোমার আরাবল্লী পর্বত। 2 নাম্বার কি আছে? 2 নাম্বার আছে তোমার গোদাবরী নদী। গোদাবরী নদী দেখো এরকম জায়গাতে আছে গোদাবরী নদী, এখানে এসে মিশছে। এরকম জায়গা থেকে উৎপন্ন হয়ে এখানে এসে গোদাবরী নদী মিশছে। এখানে গোদাবরী নদী আর এখানে লিখবে 2 নাম্বার, ঠিক আছে? তারপরে কি আছে? 3 নাম্বার আছে ভারতের ম্যানচেস্টার। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। দেখো এরকম জায়গাতে আছে গুজরাটের আহমেদাবাদ, ঠিক এই যে বাঘটা আছে ঠিক ওপরটাতে আছে আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, এখানে লিখবে 3 নাম্বার। তারপরে কি আছে? পূর্ব উপকূলের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। পূর্ব উপকূলের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র এই দেখো বিশাখাপত্তনম হয়েছে। এটা হচ্ছে তোমার পূর্ব উপকূলের পেট্রোরসায়ন একটা শিল্পকেন্দ্র। আরও অনেক আছে, তার মধ্যে আমি বিশাখাপত্তনমটা দেখালাম। তারপর হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। সব থেকে বৃষ্টিপাত হয় তোমার মৌসিনরাম, ঠিক আছে? মৌসিনরাম এখানে এই যে মেঘালয়ের এরকম জায়গাতে আছে মৌসিনরাম, হয়েছে? তাহলে এটা মৌসিনরাম লিখলে আর এখানে লিখবে তোমার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল 5 নাম্বার, হয়েছে? 6 নাম্বার কি আছে? শুল্কমুক্ত বন্দর মুম্বাই হচ্ছে শুল্কমুক্ত বন্দর। দেখো এইখানে এই জায়গাতে দেওয়ার পরে এখানে মুম্বাই তোমার হচ্ছে শুল্কমুক্ত বন্দর। এই যে এরকম জায়গাতে এখানে 6 লিখে দিলাম, ঠিক আছে? মুম্বাই শুল্কমুক্ত বন্দর। তারপরে কি আছে? ভারতের বৃহত্তম তৈল উৎপাদন কেন্দ্র, এটাও হচ্ছে মুম্বাই হাই। এই দেখো এরকম জায়গাতে বন্দর আর মুম্বাই হাই ভারতের বৃহত্তম তৈল উৎপাদন কেন্দ্র, এখানে লিখবে 7 নাম্বার। নেক্সট কি আছে? কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক কেরালা। দক্ষিণ ভারতে এরকম জায়গাতে আছে, দেখো এরকম জায়গাতে শেডিং করে লিখবে কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক কেরালা, এখানে লিখবে 8 নাম্বার। নেক্সট কি আছে? ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল হচ্ছে সুন্দরবন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এরকম জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক দক্ষিণে এরকম জায়গাতে আছে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, যা 60% আছে বাংলাদেশে, 40% আছে আমাদের ভারতে, সেটাও কিন্তু আবার বৃহত্তম। তাহলে দেখো তারপর আছে ভারতের উচ্চতম মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি। এই দেখো এরকম জায়গাতে আছে দাক্ষিণাত্যের মালভূমি, এরকম করে এইটুকু জায়গা এরকম বয়ের মতো অনেকটা এই ছোটো করে লিখবে দাক্ষিণাত্যের মালভূমি। এই যে দাক্ষিণাত্যের মালভূমি ভারতের উচ্চতম মালভূমি, এখানে 10 নাম্বার দিয়ে সার্কেল করে দেবে। তাহলে হয়ে গেল। দেখো এটাই হচ্ছে তোমার ম্যাপ পয়েন্টিংয়ের উপরে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো সব লিখবে। হ্যাঁ, তাহলে দেখো এতটাই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে তারা পেয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে রাখো, তাতে হবে কি আমি যখনই কোনো ভিডিও দেবো তখন সেটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে এতটা পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।